আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের নিয়মিত লাইভ আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র এবং জনতার আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সাজিয়েছি আমরা আজকের আলোচনা। দর্শক, আপনারা জানেন মেঘনা নিউজ সমসাময়িক যে বিষয়গুলো থাকে বা বিষয়গুলো ঘটে যায়, সেই ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা লাইভ আলোচনা অনুষ্ঠান করে থাকি। তো আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের মেঘনা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনি জানাতে পারেন আপনার মতামত কিংবা অভিমত, এবং আপনার আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার মতামত কিংবা লাইভ সম্পর্কে যে কোনো তথ্য আপনি জানাতে পারেন। সেজন্য আমাদের অফিসিয়াল পেজে যুক্ত হতে পারেন, আপনার কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের আজকের আলোচনার বিষয়কে কেন্দ্র করে আমরা যাকে আজকে অতিথি হিসেবে পেয়েছি বা যাকে অতিথি হিসেবে চেয়েছি, তিনি সৌদি প্রবাসী একজন তরুণ, যিনি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৌদিতে সমাবেশ করেছিলেন বা মিছিল করেছিলেন, যেখানে যার ফলশ্রুতিতে তাকে সৌদিতে কারাবরণ করতে হয়েছিল বেশ কিছুদিন। তো দর্শক, তার কাছ থেকে আমরা আজকে শুনবো সেই সব ঘটনা যার ফলে সে এই দুর্ভোগ পোহাতে হয়েছিল। বর্তমানে তিনি বাংলাদেশেই রয়েছেন। তাকে নিয়ে আজকে আমরা আমাদের লাইভ আলোচনা অনুষ্ঠানটি সাজিয়েছি। তো দর্শক, আমাদের আজকের অতিথিকে প্রশ্ন করার জন্য কিংবা আমাদের লাইভ সম্পর্কে কমেন্টস করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর লাইভটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমরা লাইভটি শেয়ার করে সুযোগ করে দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য বিরতিতে যাব। 10-15 সেকেন্ডের মধ্যেই আমরা পুনরায় আবার ফিরে আসবো আমাদের অতিথিকে সাথে নিয়ে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আমরা পুনরায় আমাদের লাইভটি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি, লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যরা সেটা দেখার সুযোগ পাবে। তো দর্শক, যেটা বলতেছিলাম, আমাদের সাথে আজকে যে আমন্ত্রিত অতিথি, আমরা আমাদের আমন্ত্রিত অতিথির সাথে কথা বলবো। আমাদের অতিথিকে আমাদের সাথে যুক্ত করব কিছুক্ষণের মধ্যেই। আপনিও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, আমাদেরকে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা আজকে আমাদের সরাসরি অতিথির কাছে চলে যাব। আমাদের আজকের অতিথি মেহেদী হাসান, যিনি সৌদি প্রবাসী, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং সৌদিতে যিনি শিক্ষার্থীর জনতার আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ। কবে নাগাদ বাংলাদেশে ফিরেছেন? আহ, আহ, দুঃখিত। আমি গত 21শে সেপ্টেম্বর রাত 1টা 35 মিনিটে দেশে ফিরেছি।
জনাব মেহেদী, আমরা জানি যে আপনি সেখানে প্রবাসে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তো সেখানে কাজ করার সুবাদেই আপনি সেখানে যাওয়া। তো জি জি। সেখানে আপনি আসলে প্রাথমিকভাবে বা শুরুর দিকটা আমরা একটু জানতে চাইবো, কি কাজে সেখানে গিয়েছিলেন বা কতদিন সেখানে গিয়েছিলেন, কবেই বা গিয়েছিলেন সেখানে? আমি 2021 সালে আহ, সৌদি আরবে যাই। এবং আপনারা জানেন প্রবাসে আমরা সবাই শ্রমিক। কেউ হয়তো বেশি পরিশ্রম করে, কারো কারো কাজ অনেক সহজ। নির্ভর করে কেমন কাজ বা কেমন মালিক তার উপর। আমার কাজটা ছিল অত্যন্ত সহজ। কোম্পানির যত সম্পদ আছে সব দেখাশোনা করার দায়িত্বে ছিলাম। আর আমি যা আয় করতাম তা দিয়ে আমার বাবা মা বাবা মাকে প্রতি মাসে আমি টাকা পাঠিয়ে দিতাম। এই ছিল আমার কাজ এখানে। আহ আমরা জি জানি যে বাহিরে কাজ করে, বাহিরের বা প্রবাসীদের একটা বড় অংশ কিন্তু রেমিটেন্স হিসেবে কাজ করে। আর এই আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসীদের এই রেমিটেন্স। জি যার ফলে কিন্তু আমরা আমাদের অর্থনীতির যে চাকা সেটা কিন্তু খুব সহজেই সচল রাখতে পারি। তো আমরা দেখেছি জি জি আন্দোলনের সময় যখন প্রবাসীরাও ভূমিকা পালন করেছিল এবং প্রবাসীরা যখন ভিন্ন রূপে মোড় নিয়েছিল যে তারা রেমিটেন্স পাঠাবে না, তখন কিন্তু দেশের অর্থনীতিতে খুব বড় রকমের একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছিলাম। পরবর্তীতে যদিও বা তারা তাদের সেই আক্ষেপ উঠিয়ে নিয়েছিল। তো জনাব মেহেদী, আপনার কাছে আমরা জানতে চাইবো একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনার অভিমত সম্পর্কে বা অনুভূতি সম্পর্কে, যে আপনারা যে প্রবাসে কাজ করে এই ফ্যামিলি, পরিবার পরিজন আপনজনদেরকে ছেড়ে প্রবাসে যারা কাজ করেন প্রবাসীরা, এই প্রবাসে কষ্টার্জিত যে অর্থ দিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, তো এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা জানতে চাইবো। আসলে রেমিটেন্স যোদ্ধা কথাটা অনেক বড়। অনেকে প্রবাসীর যে যুদ্ধটা সহজে বুঝতে পারে না। প্রতি মাসে একটা ইনকাম থাকতে হবে, অন্যথায় দেশে পরিবার চলতে সমস্যা। অসুস্থ হওয়ার সুযোগ নেই, কারণ এর জন্য কোনো ছুটি পাওয়া যায় না। এত কষ্টের পরও প্রবাসীদের মনে একটি স্বপ্ন থাকে। সবাই চায় আর্থিকভাবে একটু সচ্ছল হই। আমরা যেন রাষ্ট্রের বোঝা না হয়ে বরং রাষ্ট্রের জন্য রেমিটেন্স পাঠাই। সেদিক থেকে চিন্তা করলে প্রবাসের ইনকামটা আমার কাছে দেশ সেবার মতো মনে হয় কষ্টার্জিত টাকার মধ্যে পুরোটাই হালাল। তো একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি আসলে গর্বিত। আপনার কাছে কি মনে হয় যে কতটুকু গুরুত্ব ভূমিকা রাখতে পারে বাংলাদেশে যে প্রবাসীদের যে আয়টা এবং প্রবাসীদের পাঠানো যে রেমিটেন্সটা, সেটা কতটুকুই বা ভূমিকা রাখবে আমাদের দেশের অর্থনীতিতে? আমার মতে প্রবাসীরা যে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায় তা কোনো ক্রমে বিঘ্ন ঘটলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। আমাদের দেশ একটি গরিব দেশ, নিঃসন্দেহে। দেশের উৎপাদনের চেয়ে ব্যয় বেশি, কারণ ছোট একটি দেশে বিপুল পরিমাণ জনগোষ্ঠী। আমাদের নিজস্ব সম্পদ দিয়ে বিপুল পরিমাণ জনগণকে পোষণ করা সম্ভব নয়। সেই কারণে বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান ও অন্যান্য রাষ্ট্রের জনশক্তি বিদেশে পাঠিয়ে নিজের দেশের অর্থনীতি চাঙ্গা রাখা। দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের অতিথির জন্য। আমাদের আজকের অতিথি মেহেদী হাসান, যিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং আন্দোলনের সময় যিনি সৌদিতে বসবাস করছেন এবং অবস্থানরত ছিলেন। সেখানে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সৌদিতে তিনি আন্দোলন করেছিলেন। তো আমরা যাব আমাদের অতিথির কাছে। সম্ভবত বিদ্যুৎ বিভ্রান্তির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিল। জনাব মেহেদী, আমাদের শুনতে পাচ্ছেন? আহ, অনুরোধ করবো আপনার মাইক্রোফোনটি অন করে নেবেন। জি জি জি। জি জি জি, শুনতে বিদ্যুৎ পাচ্ছি। জি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে সম্ভবত আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। জি জি জি। যে বিদ্যুৎ বিচ্ছিন্ন মেহেদী, হওয়ার কারণে অত্যন্ত দুঃখিত আমরা যেখানে সবার ছিলাম কাছ থেকে। আমরা যেখানে ছিলাম যে অর্থনৈতিক ভূমিকাতে প্রবাসীদের যে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসীরা যারা রয়েছেন, তাদের প্রবাসের রেমিটেন্স দিয়েই কিন্তু আমাদের অর্থনৈতিক চাকাকে বেশ চাঙ্গা করে রাখা হয়। আরো একটি বিষয় জি আপনি জি জি। বলছেন যে পরিবার পরিজন ছেড়ে সেখানে অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে ছুটির কোনো সুযোগ নেই। যারা সুযোগ মেহেদী, নেই। জি কখনো কি এরকম এরকম অনুভূতি হয়েছে যে
সবাইকে ছেড়ে এরকম যাওয়ার আসলে আম, একটা থাকে না যে আপনার প্রবাসে থাকাকালীন সময়ে আপনার এখানে অনেক সময় খবর আসে যে আপনার পরিবারের প্রিয়জন যারা রয়েছে তার বিভিন্ন প্রোগ্রাম হতে পারে বা বিয়ে শাদীতে আপনারা আসতে পারেন না, বা পরিবারের একান্ত যে আপনজন রয়েছে যাদেরকে আমরা হারাই মাঝে মাঝে, দেখা যাচ্ছে তাদেরকে হারিয়ে জি। তাদের সেই শেষ সময়টা পর্যন্ত আপনারা থাকতে পারেন না। এই বিষয়গুলো আসলে একজন প্রবাসীর মনে কতটা দাগ কাটতে পারে? আসলে এই বিষয়টা যারা প্রবাসে আছে এবং কি যারা এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে এর বেদনা কতটুকু। এগুলা বলে বোঝানো সম্ভব নয়। আসলে যার সাথে এই ঘটনাগুলা ঘটছে তারাই একমাত্র বলতে পারে যে দেশের দেশের তো সবকিছুই নিজের দেশ। নিজের দেশ যত কিছুই হোক, আমার কাছে আমার দেশ মানে সোনার চাইতেও খাঁটি। ঠিক আছে? তো দেশের একটা অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান বলেন কিংবা একজনের বিদায় বলেন, চিরবিদায় বলেন, এগুলা সবকিছু মিলাই একজন প্রবাসী সবকিছুই ছাড় দিতে চলতে হয়। তো কিছু করার নাই সেক্ষেত্রে। এত কিছুর পরও আপনার কাছে কি মনে হয় আপনাদের সার্থকতাটা কোথায়, যে কখন নিজেকে সার্থক মনে হয়? আসলে একজন প্রবাসীর সার্থক মনে হয় তখন যখন কিনা সে প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, তার ফ্যামিলি সচ্ছলভাবে চলতেছে। এত এটাই সার্থক। ও নিজের নিজের দিকে না তাকায় ফ্যামিলিটাকে চালাইতেছে, সবকিছুই ফ্যামিলির ভরণ পোষণ দিতেছে। যখন ফ্যামিলি দেখতেছে হাসি খুশি সবকিছু ঠিক আছে, তখন কিনা একজন প্রবাসী সার্থক আমার মতে। আমাদের মেঘনা নিউজের পক্ষ থেকে সকল প্রবাসীর জন্য আসলে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা, কেননা যারা পরিবার পরিজন আপনজনদেরকে ছেড়ে শত দুঃখ কষ্টকে বুকে নিয়েও কিন্তু তারা তাদের যে কার্যক্রম বা তাদের যে কর্মস্থান বেছে নেয় প্রবাসকে, তাদের জন্য আসলে মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। জনাব মেহেদী, আমরা চাইবো যে আপনি জানেন যে বিগত যে মাস রয়েছে সেই মাসগুলোতে বেশ আন্দোলন ছিল আমাদের দেশেও, এবং এটার আন্দোলনের যে এবং হচ্ছে যে পরিক্রমা, সেটা বেশ কিছু প্রবাসের বেশ কিছু দেশেও কিন্তু সেটা ছড়িয়ে পড়েছিল। তারই সুবাদে আমি যতটুকু জানি সৌদিতেও এই আন্দোলনের প্রভাব পড়েছিল। আপনি নিজে একজন সক্রিয় জি, কর্মী ছিলেন সেখানে। কি ঘটেছিল জি। বা কিভাবে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন, তার কারণটা, তার আগে কিভাবে জড়িয়ে পড়েছেন সেটার ঘটনা আমরা শুনবো। তার আগে আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনি একজন প্রবাসী কর্মী হয়ে ছাত্র না হয়েও কেন আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন, বা কেনই বা ছাত্রদের সমর্থন করেছিলেন, কারণটা কি ছিল? আসলে আমি মূলত বলি, সৌদি আরব গিয়েছিলাম জব করে দেশে টাকা পাঠাবো, মা বাবার মুখে হাসি ফুটাবো, একটি সুন্দর স্বপ্ন নিয়ে আমি সেখানে গিয়েছিলাম। দেশে অনেক সময় অনেক আন্দোলন হয়েছে, আমি কখনো এসবে জড়াইনি। কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার কাছে আমার পরিবার সবার আগে। সৌদি গিয়ে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছোটখাটো কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম। বন্ধু বান্ধব আত্মীয়রা আমাকে উৎসাহিত করতো। দেশে যখন আন্দোলন শুরু হলো আমার কাছে এটিকে যৌক্তিক আন্দোলন মনে হয়েছিল। যখন দেখলাম দেশে অনেক মানুষকে গুলি করে মারা হচ্ছে, তখন এর একটা প্রতীকী প্রতিবাদ করেছি। আপনি কারো দাবি না মানেন, কিন্তু মানুষটাকে যদি মেরে ফেলেন তবে তার পরিবার তো নিঃস্ব হয়ে যায়। সেজন্য এই প্রতিবাদ। কিন্তু আমি কারো কোনো ক্ষয়ক্ষতি তো করিনি। যৌক্তিক দাবির প্রতি সবারই সমর্থন থাকা উচিত। আমি তো সেটাই করেছি। মানুষ রক্ত ঝরাচ্ছে, আমি আমরা কি মতামত দিতে পারবো না? এটা যদি যুদ্ধ হয় তবে অবশ্যই আমি যোদ্ধা। হতে পারি সাধারণ পরিবারের ছেলে, আমার তো খারাপ লাগা বা ভালো লাগা থাকতে পারে না, মনে কিছু করিনি। তো সেই জায়গা থেকে যখন দেখলাম মানুষকে মারা হচ্ছে, ছাত্রদের উপর নিরীহভাবে গুলি করা হচ্ছে, তখন নিজের একটা খারাপ লাগা কাজ করলো। তো সেই জায়গা থেকে আমি আন্দোলনে জড়ালাম আর কি। আপনার আন্দোলনটাকে আমরা ছোট্ট করে শুনতে চাইবো এবং জানতে চাইবো কি ঘটেছিল সেদিন। তার আগে দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু বলে নিতে চাই, দর্শক, আমাদের লাইভ আলোচনা অনুষ্ঠান চলছে। আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষার্থী জনতার আন্দোলনে প্রবাসীদের ভূমিকা কি ছিল। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সৌদি প্রবাসী একজন বাংলাদেশী নাগরিক মেহেদী হাসান, যিনি প্রবাসী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বা ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করেছিলেন এবং বেশ কিছুদিন সেখানে কারাবরণও করতে হয়েছিল। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তার গল্পগুলো আমরা শুনছি, কিভাবে সেই ঘটনাগুলো ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানছি। দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদেরকে জানাতে পারেন আপনার মতামত, কিংবা আমাদের আজকের অতিথির কাছে কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত
করতে পারেন মেঘনা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো মেহেদী, আমরা আপনার কাছে জানতে চাইবো আসলে কি ঘটেছিল এক্স্যাক্টলি সেদিন, যে কিভাবেই বা আপনারা সমাবেশটা করেছিলেন বা আন্দোলনের প্রতিক্রিয়া জানিয়েছিলেন? যে তখন ছিল 19 জুলাই, আন্দোলনে অংশগ্রহণ করে আমি 19 জুলাই আমি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পাই, একজন পোস্ট করেছে যে সৌদি আরবের একটি জায়গা আছে ইশারা আরবাইন নামক, তো সেখানে নাকি পার্কের মধ্যে একটি গণমিছিল আন্দোলন করা হবে। তো শুক্রবার ছিল 19 জুলাই, আমি খাবার দাবার খেয়ে রুমে শুয়ে আছি, ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন দেখলাম ফেসবুকে একজন স্ট্যাটাস দিল যে আন্দোলন করা হবে। তখন আমি যাই এবং সাথে আমার কিছু ভাই ব্রাদার ছিল ওইখানে, হাসিব ভাই, শাহ আলম ভাই, সবুজ ভাই, তো আমরা সবাই যাই। ওখানে যাওয়ার পরে মোটামুটি বড়সড় একটা মিছিল হয়। মিছিল হওয়া মিছিল সবকিছুই কমপ্লিট ছিল, হয়ে গেছে। তো ওইখান থেকে আসার পর যে ভিডিও করছিলাম আমি, ওই ভিডিওটা আমি টুইটারে পোস্ট করলাম। আমি আগেই বলছি আমি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম, তো ফেসবুকে এবং টুইটারে পোস্ট করলাম। পোস্ট করার পর তার 2 দিন পর 22 জুলাই আমাকে রুম থেকে সিআইডি এসে গ্রেফতার করে ওই দিন। এই ছিল জড়ানোর আন্দোলন মূল কারণ। থেকে গ্রেফতার করা হয়নি, পরবর্তীতে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরবর্তীতে কারণে সম্ভব রুম জি থেকে জি নিয়ে যাওয়া হয়। জি আচ্ছা, জি তারপরে নিয়ে তবে গিয়ে এরকম আপনাকে কোথায় অনেক, রাখা হয়? আমাকে নিয়ে গিয়ে তারপর রাত প্রায় সম্ভবত 12টার দিকে আমার রুমে 3জন সিআইডি আসে। তখন আসার পর আমি কিছু বুঝতেছিলাম না, তখন 3জন সিআইডি আসে এবং আমাকে ধরে নিয়ে যায় সৌদি আরবের রিয়াদে অবস্থিত আজিজিয়া নামক একটি থানায় নিয়ে যাওয়া হয়। তো ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু, যে কেন করলা এরকম, এদেশে তো এগুলা নিয়ম নাই। তো আমি বললাম যে আমাদের দেশে অনেক স্টুডেন্ট মারা যাচ্ছে, এমনকি প্রত্যেক অন্যান্য পাশের দেশগুলো আমাদেরকে সাহায্য করতেছে, এবং বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট বিচ্ছিন্ন, একদম যোগাযোগ বিচ্ছিন্ন। আমার ফ্যামিলির সাথে আমি প্রায় 8-9 দিন যাবত আমি যোগাযোগ করতে পারতেছি না। ফোনে নাম্বারে টাকা দিয়ে ফোন ফোন দিতেছি, ওই টাকার ফোনও কথা বোঝা যাচ্ছে না, একদম বাজে অবস্থা সিচুয়েশন। তো ওদেরকে আমি এগুলো বলি যে এই কারণে এখানে সবাই যখন একত্রিত হয় তো আমিও আসি। তারপর ওরা আমাকে একটা ফিঙ্গার রাখলো, রাখার পরে মামলা করে দিল। এমনিতে আপনারা কতজন ছিলেন? আপনি কি একাই ছিলেন নাকি আরো বেশ কিছু জন লোক ছিল যাদেরকে গ্রেফতার করা হয়েছে? জি না, আমি একা ছিলাম না, প্রায় শুক্রবার ছিল 200 থেকে 300 লোক হবে ছিল। সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে? জি না, সবাইকে গ্রেফতার করা হয়নি, তবে পরবর্তীতে আহ, কিছু কিছু লোককে গ্রেফতার করছে। আপনার ভিডিওতে যাদেরকে ফেস ছিল, যাদের ভিডিও থেকে চিহ্নিত করে করে তাদেরকে গ্রেফতার করেছিল। আচ্ছা। জি তো আহ তার পরবর্তীতে সেখান থেকে আমরা আহ কতদিন কারাবরণ করতে হয়েছিল আপনাকে? আর কারাবরণের সেই ভয়ঙ্কর দিনগুলো বা ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে একটু শুনতে চাই। আসলে জেলখানা তো জেলখানা, কষ্ট নাই, কষ্ট না হলে তো আর জেলখানা বলতো না মানুষ। কষ্ট ছিল। জেলখানায় আমি ছিলাম 64 দিন জেলখানায়। প্রথমে আমাকে আজিজিয়া থানাতে নিয়ে যাওয়া হয়। আজিজিয়া থানা থেকে ওইখানে ছিলাম আমি 1 মাস 1 দিন। 1 মাস 1 দিন থাকার পরে আমাকে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। ওইখানে যখন আমি 1 মাস 3 দিন ছিলাম, তারপরে আমাকে দেশে পাঠানো হয়, তাও অনেক বিভিন্ন সোর্সের মাধ্যমে। সেই প্রশ্নে পরে আসছি। এমনিতে এর মধ্যে কি কোনোভাবে কি তারা কোনো ইঙ্গিত দিয়েছিল কিনা যে আপনাকে ছাড়া হবে কিংবা সাজা দেওয়া হবে, এরকম কোনো ইঙ্গিত কি আপনি পেয়েছিলেন কিনা? যে আমাকে ফার্স্টে বলেছিল যখন কিনা আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে উঠানো হয়, ওখান থেকে বলেছিল যে তিন 3 সপ্তাহের জেল আমার। কিন্তু 3 সপ্তাহ যাওয়ার পর আমাকে আর মানে 3 সপ্তাহ যাওয়ার মুক্তি পরও করা আমাকে হয়েছে? আটকে রাখা হয়েছিল। জি। আর জেলখানার অভিজ্ঞতা বলতে আসলে কি বলবো, আমার শত্রুর না আসুক এই অভিজ্ঞতা।
জেলখানা খুব কষ্টের, বলার মতো না। ওইখানে থাকা, খাবার দাবার সবকিছুই খুব কষ্টের। সেই জি বিষয়গুলোই আমরা জানছিলাম দর্শক। জেলখানার ভিতরে যে ভয়ঙ্কর চিত্রগুলো, সেটা আসলে খুব অল্প সময়ের জন্য হলো, পরবর্তীতে সেটা সময় বাড়ানো হয়েছিল। তো এরই মধ্যে আমরা দেখেছি আমাদের দেশে যে লোকজন ছিল বা আমাদের দেশের যারা ছাত্ররা ছিল, যারা আটককৃত ছিল, তাদেরকে কিন্তু অনেকে ছাড়িয়ে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। কিন্তু আমার জানা মতে আমাদের দেশে সবকিছু শিথিল হওয়ার পরেও কিন্তু অনেকদিন পরেও কিন্তু প্রবাসী যারা রয়েছেন, কিছু কিছু প্রবাসী যারা রয়েছেন, তাদের খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বেশ লম্বা একটা সময় পার করার পরে কিন্তু তাদেরকে ছাড়িয়ে আনা হয়। তো যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বা যারা ছাত্র আন্দোলনকে সমর্থন করে নিজের জীবন বাজি রেখে প্রবাসে থেকেও প্রবাসীদের কে সাথে নিয়ে আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, দর্শক, তাদেরকে কিন্তু তাদের জন্য আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং তাদেরকে ছাড়িয়ে আনার জন্য কিন্তু আমাদের দায়বদ্ধতা রয়েছে। যাই হোক, পরবর্তীতে মেহেদী হাসান ছাড়া পেয়েছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আহ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কিভাবে ছাড়া পেলেন? বা যখন আপনি জেলখানার ভিতরে ছিলেন, যখন সময়গুলো বাড়তেছিল, যে 3 সপ্তাহ থেকে এটা পরবর্তীতে আহ 64 দিন 65 দিন হয়ে যাচ্ছিল, তখন মনের মধ্যে কি কোনো আশঙ্কা ছিল কিনা বা মনের মধ্যে কি কোনো ভয়ভীতি কাজ করেছিল কিনা, সে সম্পর্কে জানতে চাই। জি আমি আসলে পাপ না করেও পাপী, পাপী হয়ে গেছি। জানি না কে বা কাহার আমার এই প্রতীকী প্রতিবাদকে সৌদি আরবের রাষ্ট্রীয় আইনের সাথে জড়িয়ে ফেলে, পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে গ্রেফতার করায়। আসলে জানি না, আমার তো সে দেশে তেমন কেউ নেই চাচা ছাড়া। যারা আছে তারা যে আমাকে একেবারে বের করে নিয়ে আসবে তেমনটি নয়। অনেকেই খোঁজ খবর নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় ছিল মনে মনে ভেবেছি জেলে থাকলেও ভালো, যদি দেশে ফেরত পাঠায় তবে তো ঢাকা এয়ারপোর্টে আমাকে গ্রেফতার করে মহাবিপদে ফেলে দিত। আমি জেল থেকে মাঝে মাঝে ফোন করার সুযোগ পেতাম। এমন অবস্থায় ভাবলাম আমার বড় ভাই কানাডা থেকে খবর পেয়ে আমাকে যেন কোনো মতে দেশে না পাঠায় সেটির পরামর্শ দিলেন। কারণ দেশে গেলে ভবিষ্যৎ শেষ। বড় ভাই মানবাধিকার সংগঠনের সহযোগিতায় সৌদি থেকে অন্য কোনো রাষ্ট্রে, বিশেষ করে কানাডা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আগস্টের 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ায় আমি দেশে ফিরে আসার চেষ্টা করি। আমার জেলের তারিখ শেষ হয়ে গেলেও ছাড় ছিল না। অবশেষে মেঘনার কিছু শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, বিশেষ করে ডক্টর নুরুজ্জামান স্যার, ইউসুফ সাহেব, সাংবাদিক ইব্রাহিম ও কানাডার বড় ভাই কামাল উদ্দিন সরকার বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টিকে নজর আনেন। তাদের সাথে ছিল আমার মামা ফয়েজুর রহমান, বাড়িতে ছিল আমার বোন, তারপর ছিল আমার এক ফ্রেন্ড রাকিবুল হাসান। ওরা দেশে ওরা অনেক চেষ্টা করছে। তো তারা চাইছিল যে বিভিন্ন পত্র-পত্রিকার বিষয়টি সরকারের নজরে আনেন। উনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছেন, লবিং করেছেন। তারপরও আমাকে ওখানে কিছু লোককে টাকা দিতে হয়েছে, মুক্তি পেয়েছি, এটি বড় কথা। আর সেখানে সৌদি আরবে আমার বড় ভাই, আমার চলাফেরা একসাথে ফ্রেন্ডের মতো, কিন্তু আমার ব্যাচের চেয়ে বড়, সবুজ আহমেদ, উনি আমার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করছে। যথেষ্ট বলার মতো না। হয়তোবা উনি ওইখানে না থাকলে আমি হয়তোবা এত তাড়াতাড়ি সবকিছু হইতো না। তো ওনার দায় আমি কখনো দিতে পারবো না। আসলে সবুজ ভাই আমার জন্য অনেক করেছে, বলার মতো না। তারপর সাথে ছিল ওইখানে শাহ আলম ভাই, হাসিব ভাই, আলামিন ভাই এবং হুমায়ুন ভাই। তারপরে আরো আরো কয়েকজন ছিল। তো সবাই মিলেই এত তাড়াতাড়ি বিষয়টাকে করছে। জনাব মেহেদী, আমরা যতটুকু জানি যে আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, যার জি প্রবাসে থাকা এবং প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে আপনার পরিবার চলতো। তো আমরা আপনার কাছে জানতে চাইবো, আপনি যখন কারাগারে ছিলেন তখন আপনার জি পরিবারের অবস্থাটা কেমন ছিল? বা পরিবারের সাথে তো আদৌ যোগাযোগ করা তেমন সম্ভব ছিল না, পরিবার সেটা কিভাবে ছিল, তার অবস্থাটা তখন কেমন হয়ে দাঁড়িয়েছিল, এই বিষয়ে যদি একটু বলতেন।
আসলে আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে আমার বাবা মায়ের। আমার ২টা বোন আছে, তারা আমার ছোট। তো ফ্যামিলি, আমার আমার ইনকামের টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে। তো মানে সৌদি আরব আমি যাওয়ার পর থেকে, আগে আমার বাবা চাকরি করতো। তো সেখান থেকে ফ্যামিলি, আমার আম্মার একটাই কথা ছিল যে আমার টাকা পয়সা লাগবে না, আমার বাবার একটা কথাই ছিল যে আমার টাকা পয়সা লাগবে না, আমার ছেলেকে যেভাবে পারেন সবাই মিলে উদ্ধার করে নিয়ে আসেন। তো বাড়িতে আমি এমনও শুনছি ১ সপ্তাহ পর্যন্ত রান্নাই করে না আমার আম্মা। আমি তো দেখছি, আসার পর যখন দেখছি আমার আম্মা খুব একদম শুকিয়ে গেছে, এমনিতে ডায়াবেটিক্স এর রোগী। আমার বাবা একদম শুকিয়ে গেছে, কান্না করতে করতে। আসলে তাদের একটা মাত্র ছেলে আমি। তো সেই জায়গা থেকে বাড়িতে গ্রামের মানুষগুলা, সব মানুষই অনেক টেনশনে ছিল। আহ অনেক দোয়া করছে আমার জন্য। তো তাদের ঋণ কখনো শোধ করবেন না। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই, একমাত্র ছেলে যখন প্রকাশ পেয়ে তখন বাবা মায়ের একটা আলাদা মাথার মধ্যে পেরেশানি থাকে, এবং সেই ছেলে যখন কারাবরণ করে বা কারাগারে বন্দী থাকে তখন যেন সেই পেরেশানিটা বেড়ে সেটা দ্বিগুণ হয়ে যায়। তেমনটি হয়েছিল মেহেদীর বাবা মায়ের ক্ষেত্রে। যেমনটি তারা যখন চিন্তায় এবং পেরেশানিতে ছিলেন, এবং তারা আদৌ যোগাযোগ করতে পারছিলেন না যে কিভাবেই বা ছাড়িয়ে আনবেন তার ছেলেকে এবং কিভাবেই বা ছাড়া পাবে সে, সেই দিক থেকে কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। যত বেশি দিন পার হচ্ছিল বা যত বেশি সময় অতিবাহিত হচ্ছিল, ঠিক তত বেশি যেন তাদের উদ্বিগ্নতা বেড়ে গিয়েছিল। তারা জানতো না আদৌ কি তাদের সন্তান ফিরে আসবে কিনা তাদের মুখে। তো দর্শক, আমরা আপনাদের কিছু কমেন্টস নিয়ে আসতে চাই, যারা আমাদের সাথে আছেন এতক্ষণ ধরে, যারা আমাদেরকে দেখছেন, কারা কারা আমাদের সাথে আছেন তাদের কমেন্টস গুলো আমরা একটু পরে আসতে চাই। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের মেঘনা নিউজের যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজে কমেন্ট বক্সে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। পাশাপাশি আপনি শেয়ার করে লাইক অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমাদের সাথে আহ বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তাদের মধ্যে তৌসিফ ইয়াসিন যুক্ত রয়েছেন, বাদশা রাজ যুক্ত রয়েছেন, যুক্ত রয়েছেন সিয়াম বরকত, ফয়েজুর রহমান যুক্ত রয়েছেন। তো আমরা দর্শক, আমরা কমেন্টস গুলো থেকে নিয়ে আসতে চাই। আমাদেরকে ফয়েজুর রহমান কমেন্টস করেছেন কিভাবে ছাড়া পেল। আহ ফয়েজুর রহমান, আপনার উদ্দেশ্যে বলে নিতে চাই, আমরা কিছুক্ষণ আগে প্রশ্নটি নিয়েছিলাম এবং আবার বিস্তারিত তার কাছে জানতে চাইবো আমরা কিভাবে ছাড়া পেয়েছিল বা কারাই বা সহায়তা করেছিল তাকে দেশে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ ফয়েজুর রহমান আমাদেরকে প্রশ্ন করার জন্য। আমরা আমাদের অতিথির কাছে জানতে চাইবো বা অতিথির কাছে প্রশ্নটির উত্তর জানতে চাইবো, কিভাবে সম্ভব হয়েছে দেশে আসার জন্য বা দেশে ফিরে আসার জন্য। আমরা শব্দ শুনতে পাচ্ছি না, জনাব মেহেদী। দুঃখিত, দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত। জি, আমরা আসলে আমি প্রথম কিছুক্ষণ থেকে আগে প্রশ্ন থেকে। বলেছিলাম। জি, হুম। জি, জি। আহ আমি কিভাবে ছাড়া পেলাম, এর মধ্যে অত্যন্ত ভূমিকা ছিল আমার বড় ভাই কামাল নানা, যিনি কিনা কানাডাতে এখন বর্তমান অবস্থান করছেন, উনার মাধ্যমে, হুম। এবং সৌদি আরবে যিনি আছেন সবুজ আহমেদ, উনি ওখান থেকে, ওনার অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করছে, এবং আমার আরেক বন্ধু শাওন আহমেদ, এবং আমার চাচা ওখানে ছিল। কিছুক্ষণ আমি তাদের নাম বললাম। তো ওরা ওইখান থেকে চেষ্টা করছে, আর এখান থেকে আমার নানা কামাল নানা, যিনি কানাডাতে আছেন, বড় ভাই, উনি ডক্টর নুরুজ্জামান স্যারের কাছে, স্যারের সাথে যোগাযোগ করছে। তারপরে ইউসুফ সাহেব, সাংবাদিক ইব্রাহিম, তারা মিলে একটি
ব্যাপারটাকে হাইলাইট করতে চাইছিল যেন উপলব্ধি পৌঁছায়। তো উপলব্ধি ওরা পৌঁছাতে পারছে। জানি না বাকিটা কি হয়েছে। তারা সরকারের নজরে আনেন, ওনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছেন, লবিং করেছেন। তারপর আমাকে ওখানে কিছু লোককে টাকা দিতে হয়েছে। আহ টাকার অঙ্কটা আমি নাই বললাম, টাকা দিতে হয়েছে। তো সেই টাকাটা দেওয়ার ক্ষেত্রে আমাকে অনেক উপকার করছে সবুজ ভাই, এবং আরো ওইখানে হুমায়ুন ভাই, আমার চাচা, তারপর হচ্ছে আরো অনেক বন্ধু বান্ধব ছিল, যেমন আমার বড় ভাই শাহ আলম, হাসিব, আলামিন। ওনারা ওইখান থেকে চেষ্টা করছে, তারপরে আমাকে দেশে পাঠানো হয়। আমরা মোটামুটি বলতে পারি তো যে মুক্তি পেয়েছি, এটি বড় কথা। জি সকলের জি। সম্মিলিত প্রচেষ্টাই হচ্ছে আমাদের যে আজকের অতিথি তাকে দেশে পাঠানোর জন্য একটা সুপথ তৈরি হয়েছিল। আমাদের সাথে আছেন তারেক মাহমুদ, তিনি কমেন্টস করে, আপনাদের সাথে আমিও আছি। ধন্যবাদ তারেক মাহমুদ আপনাকে আমাদের সাথে লাইভটি উপভোগ করার জন্য। দুজনই আমার প্রিয় মানুষ। অনেক ধন্যবাদ জনাব তারেক মাহমুদ আপনাকে জি আপনার এত তারেক। সুন্দর কমেন্টসের জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন, মেঘনা নিউজের সাথে পুরো লাইভটি উপভোগ করবেন। আমাদের সাথে আরো যারা রয়েছেন সকলকেই মেঘনা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিয়াম বরকত আমাদেরকে লিখেছেন লিখছেন ভাই, অনেক ধন্যবাদ সিয়াম বরকত আপনাকে আপনার কমেন্টস এর জন্য। আমাদের সাথে তৌসিফ ইয়াসিন লিখেছেন, কি অবস্থা? আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো। আমাদের যে অতিথি রয়েছেন তিনি এখন বাংলাদেশে রয়েছেন। আপনাদের অশেষ মেহেরবানিতে এবং সকলের প্রচেষ্টায় তিনি বাংলাদেশে পুনরায় ফিরে আসতে সক্ষম হয়েছেন। আমাদেরকে মিশকাতুল মিথিলা যিনি আমাদেরকে লাভ লিঙ্ক পাঠিয়েছেন, এবং ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টস এর জন্য। আহ, আমরা পরবর্তী প্রশ্নে যাব জনাব মেহেদী হাসানের কাছে। আমরা জানতে চাইবো যে এত কিছুর পরেও, এত আন্দোলনের পরেও, এত ঝড় ঝান্টার পরেও, কারাবরণের পরেও যখন শুনতে পেলেন যে বাংলাদেশের ছাত্র জনতা এবং ছাত্র যারা আন্দোলন করেছে, আন্দোলনের সক্রিয় ছিল, তারা জয়লাভ করেছে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আসলে যখন জানলাম আমি যাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রেফতার হয়েছি তারা পালিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া করেছি, আনন্দে চোখের পানি ফেলেছি। ভেবেছি আমার মতো নিরীহ মানুষের প্রতি আল্লাহর রহম হয়েছে, মা বাবার কাছে ফিরে আসার স্বপ্ন সফল হয়েছে। কারণ যদি যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা যদি থাকতো ক্ষমতায়, হয়তোবা আমার আর দেশে ফেরা হতো না। আমাকে ওইখানেই হয়তোবা আমার জানি না কত বছর আমার থাকতে হতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এমনকি আমি শুনতে পেরেছি ওইখানে আহ বাইরের আশেপাশের মিষ্টির দোকানগুলো শেষ হয়ে গেছিল। আহ বাইরের লোকেরাও এগুলা বলতেছিল। আলহামদুলিল্লাহ আমার নিজের অনুভূতিটা বোঝানোর মতো না তখন। আসলে সর্বসাধারণের অনুভূতিরই একটা সমন্বয়, যারা এদেশে রয়েছেন কিংবা ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, তারা যখন জয়লাভ করেছেন দেশের প্রত্যেকটা মানুষই সেই জয়লাভকে উপভোগ করেছেন। আর সেই সাথে প্রবাসীরাও যারা ছিল, আমি আমাদের দেশের যে সমন্বয়করা রয়েছেন এবং আমাদের দেশের ছাত্র আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদেরকে কেন্দ্র করে বলতে চাই, শুধুমাত্র যে আমরা বাংলাদেশে যারা অবস্থান করেছে ছাত্র জনতা তারাই যে জয়লাভে আনন্দিত হয়েছি, তার থেকে বড় আনন্দ কিন্তু প্রবাসী থেকে যারা প্রবাসীরা বাংলাদেশকে, বাংলাদেশের ছাত্রদেরকে এবং জনতা, সাধারণ জনতা যারা ছিল তাদের সাপোর্ট করে গিয়েছে। বিভিন্ন ঝড়ঝান্টা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও তারা জয়লাভের যে জয়ের চিত্র দেখেছে, ইতিমধ্যে কিন্তু তারাও এই জয়টাকে আহ উপভোগ করতে পেরেছে। তো এই কারণে এই কারণে দেখা গেছে যে আমাদের যে জয়ের আনন্দটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং প্রবাসীদেরকেও আমরা আন্তরিকভাবে আরো একবার সম্মান জানাতে চাই যে সফলভাবে তারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যদিও বা তারা সশরীরে আমাদের দেশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, কিন্তু তার থেকেও কিন্তু কোনো অংশ কম নয়। প্রবাসে তাদের জীবন বাজি রেখে তারা আন্দোলনে নেমেছে এবং আমাদের দেশের যে ছাত্র সমাজ রয়েছে তাদেরকে কিন্তু সমর্থন জানিয়েছে। তো দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে জনাব মেহেদী হাসানের কাছে সেই গল্পগুলো শুনছি। নুসরাত লুপা আমাদেরকে লিখেছে, আলহামদুলিল্লাহ পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে। অনেক ধন্যবাদ জি নুসরাত লুপা আলহামদুলিল্লাহ। আপনাকে। আমরা আপনার সাথে বলতে চাই যে হ্যাঁ, পরিবারের সন্তান পরিবারের কাছে ফিরে এসেছে এবং পরিবারের যে মা বাবার যে আকাঙ্ক্ষা ছিল কিংবা আক্ষেপ ছিল সেটা পরিতৃপ্ত হয়েছে। জনাব মেহেদী,
জি। যেহেতু আপনি সেখানে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, ছাত্র আন্দোলনে নিজের ভেতর থেকে কিছুক্ষণ আগেও বলেছিলেন যে নিজের নিজের বিবেকটা কাজ করতে, যে আহ, আন্দোলনটা যৌক্তিক এবং যৌক্তিক আন্দোলনের জন্য আবার যাদেরকে মারা হচ্ছে তাদের পক্ষে এই বিবেকবোধ থেকে আপনি আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। সেদিক থেকে কিন্তু বলতে জি। পারি যে আন্দোলনে জয়লাভের পরে একজন সক্রিয় কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কেমন বাংলাদেশ আপনি আশা করছেন, বা প্রত্যেকটা জায়গা থেকে আমরা যারা সক্রিয়ভাবে আন্দোলনে ছিলাম কিংবা যুক্ত ছিলাম তারা কেমন বাংলাদেশ আশা করছি? আপনার কাছে কি মনে হয় যে আপনি নিজে থেকে বা একজন সক্রিয় কর্মী হিসেবে আপনার চাওয়াটা কি? কেমন বাংলাদেশ আপনি আশা করছেন বর্তমানে? এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। আমার মতে আগামীতে সুন্দর একটি দেশ দেখতে চাই, যেখানে সব মানুষের অধিকারকে বিবেচনা করা হবে, এমন দেশ চাই। কে দেশ চালাবে তার চেয়ে বড় কথা, কোন মানুষ যেন অন্যায় না করেও জীবন দিতে না হয়। আমরা দেশে টাকা পাঠাই, আর লুটতরাজকারীরা সেই টাকা যেন বিদেশে পাচার না করে, এমন দেশ চাই। একটি গরিব দেশে কিছু লোক হাজার হাজার কোটি টাকা লুট করবে, আর বাকিরা সৌদির মরুভূমিতে খেটে খেটে জীবন শেষ করবে, এমন যেন না হয়। আর আমাদের যে প্রবাসীরা আছে বর্তমানে, আমরা আগামীতে এগুলা চাই না। প্রবাসীদেরকে যেন একটু মূল্যায়ন করা হয়। প্রবাসীদেরকে এত উম, মানে তাদের কোনো মূল্যায়ন নেই বর্তমানে, তাদের কোনো মূল্যায়ন নেই। যেমন বাংলাদেশ এম্বাসির কথা যদি আপনি ধরেন, সেখানে বর্তমানে যদি একটা কাগজের জন্য যায় একটা প্রবাসী, তাকে হেনস্থার শিকার হতে হয়। সৌদিতে যে এম্বাসি আছে, এমনকি আমি যেখানে ছিলাম জেলখানাতে, তাদের সাজা শেষ, তারপরেও তাদেরকে 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত আটকে রাখা হয়েছে, তাদের আউটপাস এখনো হয়নি। একটা মানুষের সাজা শেষ হবার পর একদিন আপনার রাইট নেই ওনাকে এখানে রাখার, আপনি হয়তো ছেড়ে দিন, হয়তো দেশে পাঠিয়ে দেন। কিন্তু আমাদের অন্যান্য এম্বাসি গুলা, অন্যান্য দেশের এম্বাসি গুলা তাদের কাজগুলা ঠিক মতো করতেছে, কিন্তু আমাদের এম্বাসি তাদের কাজ ঠিক মতো করতেছে না। তাই একজন প্রবাসীর অনেক হেনস্থার শিকার হতে হয়। তো আমরা আগামীতে এগুলা চাই না, একটা সুন্দর দেশ হিসেবে চাই, দেশ চাই। ব্যাস। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, একজন প্রবাসী হিসেবে আমাদের দেশে যখন জি। একজন প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা দেশে আসে, আমরা এর আগে বিগত সময়ে দেখেছি এবং বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমগুলোতে মিডিয়াতেও উঠে এসেছে যে তাদের সাথে ব্যবহারটা বা তাদের সাথে আচরণটা তেমন ভালো করা হচ্ছে না এয়ারপোর্টে। তো জি। বর্তমান সময়ে আমরা চিত্র দেখতে পাচ্ছি। তো আপনার কাছে একজন প্রবাসী হিসেবে কি মনে হয় একজন প্রবাসী যখন দেশে আসবে তাদের সাথে আচরণটা কেমন হওয়া উচিত? যেই দেশে প্রবেশ করবে, যে দেশের প্রবেশ পথ এয়ারপোর্ট বা হচ্ছে বিমানবন্দর, জি। সে বিমানবন্দরে তাদের সাথে আচরণটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? অবশ্যই একজন ভিআইপি কে যেভাবে ব্যবহার করা হয়, তাদের সাথে আচার আচরণ কথাবার্তা যেভাবে বলা হয়, অবশ্যই একজন প্রবাসীকে রেমিটেন্স যোদ্ধা, সে রেমিটেন্স দেশের অর্থনীতিতে তার অবদান আছে, তার কারণে দেশ চলতেছে। আমার কারণে দেশ চলতেছে, আমি রেমিটেন্স যোদ্ধা। তো আমার সাথে যদি আপনি ভালো করে কথা না বলেন, তো কষ্টটা বুকেই লাগে। তো যেখানে ওইখানে আগে তো এরকম ছিল, এখন আমি যখন আসলাম তখন আমি এরকম পাই নাই। যখন আমি 21 সেপ্টেম্বর দেশে ফিরি, তখন আমি এরকম পাই নাই। এখন মোটামুটি একটু ভালো, কিন্তু আগে যারা ছিল, আগে তাদের সাথে অনেক দুর্ব্যবহার করা হতো, যা বলার মতো না। তাদের লাগেজ গুলাকে আপনি একজন কি বলে এটাকে, প্রবাসী হয়ে আপনি ঠিক কি মতো। প্রত্যাশা করছেন জি। বর্তমানে যিনি আমাদের জি। প্রধান উপদেষ্টা, বর্তমানে যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন কিংবা বিমানবন্দরের জি। কর্তৃপক্ষে যারা রয়েছেন দায় দায়িত্বে, তাদের কাছে আপনি কি প্রত্যাশা করছেন? প্রবাসীদের জন্য তারা কি করতে পারে? অবশ্যই তাদেরকে আমি মনে করি যে যিনি আহ, নজরুল, কি যেন নাম ওনার, আমার দুঃখিত, আমার খেয়াল নেই, উনি বলেছেন প্রবাসীদের জন্য নাকি ভিআইপি ভিআইপি গেট দিয়ে যেভাবে লোকগুলা বের হয়, যায় আসে, সেম সেম ওরকম করা হবে। তো যদি এরকম করা হয় তো আলহামদুলিল্লাহ। কারণ একজন প্রবাসী দেশের অর্থনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, তাকে অবশ্যই তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত, আমি মনে করি। আমরাও মনে করি যারা প্রবাসে রয়েছেন, নিজের শরীরের কষ্ট বা নিজের শরীরের ঘাম ব্যয় করে যারা প্রবাস থেকে আমাদের দেশে কষ্টার্জিত অর্থ পাঠিয়ে রেমিটেন্স
যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং আমাদের অর্থনৈতিক চাকা রাখছেন, তাদের সাথে আমাদের ব্যবহারটা বা আচরণটা ঠিক ওই রকমই হওয়া উচিত, যাতে করে তারা নিজেদেরকে ইন্সপায়ার করে আরো বেশি আহ আমাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং আমাদের দেশের প্রতি কাজ করতে পারে। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরো কিছু কমেন্টস নিয়ে নিব। যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন এবং যারা কমেন্টস করেছেন, আমাদের সাথে যারা ছিলেন, তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনারা যারা কমেন্টস করেছেন সেই কমেন্টস গুলো আমরা একবার নিয়ে নিতে চাই। আমাদের সাথে ছিলেন আহ নুসরাত লোপা, তিনি কমেন্টস করেছেন আলহামদুলিল্লাহ পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে, ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন এস এম সাদেক মুন্সি, যিনি লিখেছেন আলহামদুলিল্লাহ মেহেদী আবার ঘরে ফিরে এসেছে। জনাব সাদেক মুন্সি, আপনাকে ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য। জনাব সাদেক মুন্সির আরো একটি কমেন্টস ছিল বা জানতে চাওয়া ছিল যে ভাই জেলখানায় সুদানি যারা রয়েছে তাদের ব্যবহার কেমন, বা কিভাবে আসলে তারা তাদের সাথে আচরণ করছে? অথবা প্রত্যেক দেশের আমাদের লোকই ছিল বাংলাদেশ ওইখানে। বাংলাদেশকে কি আলাদাভাবে কি কোনোভাবে অবজ্ঞা করা হয় কিনা, এই বিষয়টাতে ছোট করে জানতে চাই। আহ, আসলে একটা জায়গায় চলাফেরা করতে গেলে একজন ভালো মানুষ একজন খারাপ মানুষ সব জায়গায় আছে, এরকম না যে। হুম। তো বাংলাদেশিদেরকে ওইখানে মূল্যায়ন করা হয়, হয় না যে এরকম না। একটা রুমের ভিতরে যদি বেশি বাঙালি হয় অথবা বেশি আহ সুদান যেটাকে বলে সুদানি হয়, অথবা ইয়েমেন যেটাকে বলে ইয়েমেনি হয়, বা মিশর যেটাকে বলে মাস্টার, তাদের রাজত্বটা থাকে। তো তাদের উপর কেউ কথা বলতে পারে না। তারাই তাদের ব্যবহার আচার আচরণ অন্যরকম একটু। যারা বেশি থাকে, যে দেশের লোক বেশি থাকে, তারাই একটু রাজত্ব করে ওখানে, এই আর কি। এমনিতে বাঙালিদেরকে তেমন অবজ্ঞা করা হয় না। যতটা মানুষ ভাবে যে তেমন জেলখানায় বিশেষ করে তেমন অবজ্ঞা করা হয় না। সবাই মিলেমিশেই থাকে ওখানে। কারণ আপনি ঝগড়া জনাব করলে এহসান আপনার সাদেক আরেকটা মুন্সি, আশা হয়তো মামলা হতে হয়। হুম। আমরা আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন যথার্থ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। জনাব মেহেদী, আপনার কাছে সর্বশেষ আমরা একটা প্রশ্ন রাখতে চাই। আপনি তো জি। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে। আসলে এখনো ভবিষ্যৎ পরিকল্পনা করে উঠতে পারিনি। বিপদ পাড়ি দিয়ে শূন্যত দেশে এসেছি। আবার হয়তো উঠে দাঁড়াবো। তেমন কেউ দোয়ায় আমি এগিয়ে যাব। যারা আমাকে সহযোগিতা করেছে মেঘনা টিভির মাধ্যমে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথিকে। দর্শক, আমরা আমাদের আজকের অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলাম জনাব মেহেদী হাসান, যিনি সৌদি প্রবাসী ছিলেন এবং সৌদিতে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন এবং বেশ কিছুদিন কারাবরণও করতে হয়েছিল সেখানে। সবকিছুর ঊর্ধ্বে তিনি সবকিছু ছাপিয়ে বর্তমানে ছাড়া পেয়ে বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশে তিনি সেফলি অবস্থান করছেন। বিগত দিনগুলোতে তার কেমন কেটেছে, কি বা হয়েছিল তখন, বা কেনই বা তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা অনুষ্ঠানে শুনছিলাম এবং বর্ণনা করতেছিলেন নির্দ্বিধায় একজন প্রবাসী যে দুঃখ কষ্ট গুলো রয়েছে এবং প্রবাসীদের চাওয়া পাওয়া গুলো রয়েছে, সেই চাওয়া পাওয়া গুলো সম্পর্কে কিন্তু আমরা জানছিলাম এবং শুনছিলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের প্রোগ্রামটি দেখেছেন বা আমাদের অনুষ্ঠানটিকে দেখেছেন, তাদেরকে আমরা অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আমাদের ফেসবুকের যে পেজটি রয়েছে সেই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আগামী অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের আজকের অতিথির কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। জনাব মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে জি। আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই তীক্ষ্ণ অভিজ্ঞতাগুলো বর্ণনা করার জন্য। যে আপনাকে ধন্যবাদ, মেঘনা নিউজকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে আরো একবার, সেই সাথে ধন্যবাদ আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত রয়েছেন। দর্শক, আমরা বিদায় নিতে যাচ্ছি এবং বিদায় বেলায় বলতে চাচ্ছি আমাদের সাথে পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য আমাদের পেজে লাইক দিয়ে সক্রিয় থাকুন এবং পরবর্তী অনুষ্ঠানগুলো উপভোগ করুন। সেই সাথে আমাদের পেজ সম্পর্কে বা আমাদের নিউজ সম্পর্কে যদি আপনার কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা আমাদের মেসেজ বক্সে জানাতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।